সংকোচনগুলা কি কি আছে আমরা একবার এক ঝলক দেখে নেই আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন আমরা এবার দেখে নেই, শুধু কনসেপ্টগুলো আমরা দেখবো। আর এমসিকিউ কি করে আছে আমাদের পরীক্ষায় সেটা তো আমরা উপকার স্বীকার করে না, যে এটাকে বলা হয় অকৃতজ্ঞ। ক্লিয়ার? একটু মনে রাখবেন, কারণ এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। অনেকগুলা জিনিস আছে যেগুলো নতুন নতুন আমরা পাবো, কিন্তু এগুলো মনে রাখতে হবে। উচ্চারণ করা যায় না যাহা, এটা হচ্ছে অনুচ্চার্য। উদিত নহে, এটা হচ্ছে অনুদিত। এক স্থান থেকে অন্য স্থানে যদি কোনো কিছু রোপণ করা হয় সেটাকে বলা হয় অবরোপণ। অবরোপণ, ঠিক আছে ভাই? একজনের ভাষা অন্যের দ্বারা লিখিয়া লওয়া, এটা হচ্ছে অনুলিখন। একজনের ভাষা অন্যজনের দ্বারা লিখিয়া লওয়া, এটা হচ্ছে অনুলিখন। উচ্চারিত হইতেছে যাহা, অর্থাৎ যাহা উচ্চারণ করা হইতেছে এটা হচ্ছে উচ্চার্যমান। উদিত হইতেছে যাহা, এটাকে আমরা বলবো উদীয়মান। ক্লিয়ার? উদক পানের অভিলাষ যদি হয় সেটাকে আমরা বলবো উদন্যা। সেটাকে কি বলবো ভাই? সেটাকে আমরা বলবো উদন না। আপনারা হয়তো স্ক্রিনশট করে রাখতে পারেন, পরবর্তী সময় আপনারা দেখে নেবেন, কিংবা কপিতে নোট ডাউন করে নিতে পারেন ভিডিও পজ করে করে। উপচিয়া পড়তে উদ্যত যাহা, এটাকে বলা হয় উপচীয় মান বা উপচীয় মান। উর্বর নয় যাহা, এটাকে বলা হবে উৎসর। কি বলা হবে ভাই? উৎসর। উপদেশ লাভের যোগ্য, এটাকে বলা হবে উপদেষ্টব্য। কি বলা হবে? উপদেষ্টব্য। উপদেশ প্রাপ্ত হইতেছে এমন, এটাকে বলা হবে উপদিশ্যমান। এটাকে কি বলা হবে? উপদিশ্যমান। উৎপন্ন হইতেছে এমন, এটাকে বলা হবে উৎপদ্যমান। ঠিক আছে ভাই? নতুন নতুন কিছু টার্ম অনেকগুলো আপনারা দেখবেন। একটু প্রথম টাপ লাগতে পারে, ক্লাসটা 2-3 বার দেখলে আপনাদের অন্তত পরীক্ষা পর্যন্ত মাইন্ডে থেকে যাবে। ডোন্ট ওয়ারি। উত্তপ্ত করা হইয়াছে এমন, এটা হচ্ছে উত্তাপিত। যাহা উত্তপ্ত করা হইয়াছে সেটা হবে উত্তাপিত। উচ্ছ্বসিত করা হইয়াছে এমন, এটা হবে কি? উচ্ছ্বাসিত। ক্লিয়ার ভাই? উচ্ছ্বাসিত। উচ্চ কণ্ঠে গীত যদি বলি সেটা হবে উদ্গীত। উদ্গীত। উচ্ছেদের যোগ্য, এটা হবে উৎসাদনীয়। উচ্ছেদের যোগ্য মানে কি হবে? সেটা উৎসাদনীয়। উপদেশ ব্যতীত প্রথম জ্ঞান, উপদেশ ছাড়া যদি কেউ আমাদের প্রথম জ্ঞান দেয় সেটা হবে উপজ্ঞা। ঠিক আছে? উপজ্ঞা। উত্তর দিক সম্পর্কিত, এটা হচ্ছে উদিচ্ছ। এটাকে বলা হবে কি? উদিচ্ছ। ঠিক আছে? উপেক্ষিত শস্য কণায় জীবন ধারণ করে যে, এটা হচ্ছে উঞ্চজীবী। ঠিক আছে? উঞ্চজীবী। উপকার করিবার বাসনা, এটা হচ্ছে উপচিকিৎসা। কি হবে ভাই? উপচিকিৎসা। তারপর হচ্ছে উপকার করিতে ইচ্ছুক, এটাকে আমরা বলবো উপচিকিৎসু। কি বলবো? উপচিকিৎসু। উপন্যাস লিখেন যিনি, এটাকে বলা হবে ঔপন্যাসিক। উপমন্যুর পুত্র, এটাকে বলা হবে ঔপমন্যব। ঔপমন্যব ইজ দ্য রাইট অ্যান্সার। উপকারীর উপকার স্বীকার করেন যিনি, এটাকে বলা হবে কৃতজ্ঞ। ঠিক আছে? উচ্চারণ করিতে বেশ কষ্ট হয় যাহা, এটা হচ্ছে দুরুচ্চার্য। যাহা উচ্চারণ করতে অনেক কষ্ট হয় এটাকে আমরা কি বলতে পারি? দুরুচ্চার্য বলতে পারি। উপমা নাই যে নারীর, এটাকে বলা হয় নিরুপমা। উপমা নাই যে নারী, এটাকে কি বলতে পারি ভাই? নিরুপমা বলতে পারি। উপস্থিত বুদ্ধি আছে যাহার, এটাকে বলা হবে প্রত্যুৎপন্নমতি। কি বলা হবে? প্রত্যুৎপন্নমতি। অনুরূপ বুদ্ধি যদি আমরা বলি এটা হবে প্রত্যুৎপন্নমতিত্ব। এখানে দেখুন, এটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি আর এটা হচ্ছে প্রত্যুৎপন্নমতিত্ব। ছোট ছোট ডিফারেন্স গুলো আছে যেগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে আমরা সমস্যায় পড়তে পারি। উপত্যকায় শিং বা দাঁত, শিং বা দাঁত দিয়ে পশুগণের যে মাটি খুঁড়িয়ে যে খেলা হয় এটাকে বলা হয় বপ্র। আর আমরা অনেক সময় দেখি যে আমাদের গরু মহিষ তারা কি করে? দাঁত কিংবা শিং দিয়ে তারা কি করে? মাটি খুঁড়ে এক ধরনের খেলা খেলে। এই খেলাকে কি বলা হয়? বপ্র বলা হয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন সম্পদকে কি বলা হয়? রিখত। বা এই রিখত বানানটা রয়ের রসিকারও হতে পারে বা রিদিও হতে পারে। পরীক্ষা যে কোনো একটা আসলে কারেক্ট দেবেন। উপযুক্ত বয়স পাইয়াছে এমন, এটাকে বলা হবে কি? সাবালক ইজ দ্য রাইট আনসার। উদাত্ত ও অনুদাত্তের মধ্যবর্তী কণ্ঠস্বর, এটা হচ্ছে স্বরিত। এটাকে কি বলা হবে? স্বরিত। ঋণী নহেন যিনি, এটাকে বলা হবে অঋণী। যিনি ঋণী নয় উনি হচ্ছে অঋণী। ঋষির উক্তি, এটাকে বলা হবে আর্ষ।
ঋষির উক্তিকে কি বলা হবে ভাই? আর্ষ ইজ দ্য রাইট আনসার। ঋজুর ভাব এটাকে বলা হবে আর্জব, এটাকে কি বলা হবে? আর্জব ইজ দ্য রাইট আনসার। ঋতুর সম্বন্ধে এটাকে বলা হবে আর্তব, এটাকে কি বলা হবে? আর্তব ইজ দ্য রাইট আনসার। ঋষির তুল্য এটাকে আমরা বলবো ঋষি তুল্য। ঋষির মতো কিছুটা, অর্থাৎ ঋষির মতো কল্পনা করা হচ্ছে, তারপর এটা হচ্ছে ঋষি কল্প। ঋণগ্রস্ত অবস্থা, কেউ যদি অনেক ঋণগ্রস্ত অবস্থা থাকে তখন এটাকে আমরা বলবো ঋণিতা, এটাকে আমরা কি বলবো ভাই? ঋণিতা বলবো। ঋতুতে যিনি যজ্ঞ করেন ওনাকে বলা হবে কি? ঋত্বিক। যিনি ঋতুতে যজ্ঞ করেন ওনাকে আমরা কি বলতে পারি? ওনাকে আমরা বলতে পারি ঋত্বিক। ক্লিয়ার? তো খুব কম সময় আমরা শুধুমাত্র পড়ে যাচ্ছি আপনাদেরকে, শুধু আপনারা একটু দেখে থাকুন, মনোযোগ দিয়ে সব ধরে। ঋণ আছে যাহার এটাকে বলা হবে কি বলা হয়? এটাকে বলা হয় ঋণী। ঋণ আছে যাহার এটাকে বলা হয় ঋণী। ঋণ সুদের অবস্থা নাই যাহার এটাকে বলা হয় দেউলিয়া। যার ঋণ সুদের কোনো অবস্থা নাই সেটাকে আমরা কি বলতে পারি? দেউলিয়া। এ পর্যন্ত শত্রু জন্মে নাই যাহার এটাকে আমরা বলতে পারি অজাত শত্রু, অর্থাৎ যার কোনো এখনো শত্রু নাই তাকে কি বলা হবে? অজাত শত্রু। এখানে এখনো দাড়ি গোপ গজায় নাই যাহার এটা হচ্ছে অজাত শস্য। দেখেন, এক অক্ষহীনের 10 ভাগের 1 ভাগ সৈন্য এটাকে বলা হবে অনিকিনী। এক অক্ষহীনের 10 ভাগের 1 ভাগ যদি শূন্য হয় এটাকে বলা হবে অনিকিনী। স্পেলিং গুলা দেখুন ভাই ভালো করে। এক হইতে আরম্ভ করিয়া, আমরা এক হইতে আরম্ভ করিয়া যদি বলি একতায় প্রকাশ কিংবা বাক্য সংকোচন, এটা হবে কি? একাধিক ক্রমে। একটি বিষয় যাহার চিত্ত নিবন্ধ এটাকে বলা একাগ্র চিত্ত, এটাকে বলা হয় কি? একাগ্র চিত্ত ইজ দ্য চিত্ত ইজ দ্য, এটা একাগ্র চিত্ত। একটি বিষয়ে যাহার চিত্ত নিবন্ধ, অর্থাৎ যে একটা বিষয় নিয়ে সবসময় চিন্তা করতে থাকে এটাকে বলা হবে একাগ্র চিত্ত। একের ভাব, অর্থাৎ একের ভাব মানে একতা কিংবা ঐক্য বোঝাতে ব্যবহার করা হয়। একমত হওয়ার ভাব এটা হচ্ছে ঐক্যমত্য, ঐক্যমত্য। একতানের ভাব বা একতানের ভাব ওটা হচ্ছে ঐকতান। একবার ফল দিয়া মরিয়া যায় যে গাছ এটাকে বলা হয় কি? ঔষধি। একবার মাত্র সন্তান প্রসব করিয়াছেন যিনি ওনাকে বলা হয় কাক বন্ধা। প্রশ্ন আসতে পারে, নারী বা মহিলা থেকে প্রশ্ন গতবারও এসেছিল, এবার ওই ধরনের প্রশ্ন একটা আসবে, ভালো করে দেখে নিন। একদিনেই 3টি তিথির সংযোগ, একদিনে যদি 3টা তিথি কানেকশন পায় তখন সেটাকে বলা হবে ত্রেস্পর্শ। ঠিক আছে ভাই? একটি ধারা ধরিয়া চলে যাহা এটাকে বলা হবে ধারাবাহিক। একটি ধারা অনেক দিন থেকে চলিয়ে আসিতেছে, এই ধারাটা এটাকে বলা হয় কি? ধারাবাহিক ইজ দ্য রাইট আনসার। এক হাতে মাথা ও অন্য হাতে পা, এই দুইটিকে যদি আমরা উপর দিকে উত্তোলন করি সেটাকে বলা হয় পাথালি। একদিকে মাথা ও অন্য হাতে পা, এক হাতে মাথা আর অন্য হাতে পা, এই দুইটাকে যদি উপর দিকে উত্তোলন করা হয় সেটাকে বলা হয় পাথালি। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ এটাকে বলা হয় বুকনি। এক ভাষার মধ্যে যদি আমরা অন্য ভাষার প্রয়োগ করি তো এটাকে সংক্ষেপে বাক্য সংকোচন করলে কিংবা এক কথায় প্রকাশ করলে আমরা বলতে পারি এটাকে বলা হয় বকুনি। বুকনি, নট ফর বকুনি, দ্যাট ইজ কল্ড বুকনি। একটুতেই ভয়ে অস্থির হয়ে যে এটা হচ্ছে ভয় তরাসে। একটুতেই ভয়ে অস্থির হয়ে যে ভয় তরাসে। এক অষ্টমাংশ ইঞ্চি, এক অষ্টমাংশ ইঞ্চি, তার মানে এটা হচ্ছে কি? জবদর ইজ দ্য রাইট আনসার। এক যুগের অবসান এবং অন্য যুগের আরম্ভ হয় যে সময়ে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় যুগ সন্ধি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি বারবার বলছি আপনাদের পরীক্ষায় আসতে চলেছে, এই ধরনের ক্লাস আমরা আরো দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখার চেষ্টা করুন। একবার শুনিলেই যাহার মনে থাকে এটা হচ্ছে শ্রুতিধর। একবার শুনিলেই যাহা মনে থাকে এটা হচ্ছে কি ভাই? শ্রুতিধর। কাঁদিয়াছে এমন এটাকে আমরা বলতে পারি রুদিত। কাঁদিয়াছে এমন এটাকে আমরা বলবো কি? রুদিত ইজ দ্য রাইট আনসার। কোনই হইতে বা কোনই হইতে বদ্ধ মুষ্টি হস্তাগ্র পর্যন্ত পরিমাণ এটাকে বলা হবে রত্নী। অর্থাৎ কোনই থেকে একদম হাতের যে অগ্রভাগ পর্যন্ত যে পরিমাণ, হাত বন্ধ করলে হাত বদ্ধ মুষ্টি মানে হাতের মুষ্টিটা বন্ধ করে রাখার পর এই যে হাতের অগ্রভাগ পর্যন্ত যে পরিমাণ কোনই থেকে, এই সমস্ত পরিমাণকে এক কথায় আমরা বলতে পারি রত্নী।
কর্ণের নিম্নভাগের কোমলাংশ এটাকে বলা হয় লতি। কানের যেটা নিচের যেটা আমাদের কোমল অংশ রয়েছে এটাকে আমরা বলতে পারি লতি। খেলার পুতুল এটাকে বলা হয় কিড নক। খেলার পুতুলটা কি ভাই? কিড নক ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আকাশে চড়ে যে বা খেয়ে চড়ে যে এটাকে আমরা বলতে পারি খেচর। তো খে মানে আকাশে, খে শব্দের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে কি আকাশে। খ দ্যুতিময় করে যে বা আকাশ দ্যুতিময় করে যে এটাকে বলা হয় খদ্দূত ইজ দ্য রাইট আনসার। খুশি করিবার ইচ্ছা এটা হচ্ছে প্রিয় চিকিৎসা। খুশি করিবার ইচ্ছা মানে কি? প্রিয় চিকিৎসা। গানের ধোঁয়া এবং আভুগের মধ্যবর্তী যে অংশ এই অংশকে বলা হয় কি? অন্তরা ইজ দ্য রাইট আনসার। গুরুগৃহে বাস করে যে তাকে বলা হয় অন্তেবাসী। গুরুগৃহে যে বাস করে তাকে বলা হয় অন্তেবাসী। গৃহস্থ হইয়াও যিনি গৃহাদিতে মমত্ব বুদ্ধিশূন্য তাকে বলা হয় অনিকেত। ঠিক আছে? গৃহস্থ হইয়াও যিনি গৃহাদিতে মমত্ব বুদ্ধিশূন্য তাকে বলা হয় অনিকেত। গাঢ় অথবা যদি ঈষৎ লাল হয় তাকে বলা হয় আরক্ত। গাঢ় লাল হোক কিংবা ঈষৎ লাল হোক আমরা বলতে পারি এটা হচ্ছে আরক্ত। গন্ধ দ্রব্য দ্বারা বিলেপন তাকে বলা হয় ঊর্ধ্বতন। গমন করিতে ইচ্ছুক তার মানে গন্তু কাম। গমন করিতে ইচ্ছুক কে বাক্য সংকোচন আমরা কি বলবো? গন্তু কাম। দেখতে পাচ্ছেন এইগুলো একটু দেখুন ভালো করে, কত ইম্পর্টেন্ট আপনারা একবার ভেবে যান। গণপতির উপাসক মানে গানপত্য। গানপত্য। গন্ডারের মেরুদণ্ডে প্রস্তুত ধনু অর্থাৎ গন্ডারের মেরুদণ্ড মানে হচ্ছে গাত্তি। গন্ডারের মেরুদণ্ডকে বলা হয় গাত্তি। তো এই গন্ডারের মেরুদণ্ডে যেটা ধনু প্রস্তুত হয় এটাকে বলা হয় গান্ডীব। তো গান্ডীব ধনু যাহার এটাকে বলা হয় গান্ডীব ধনবা। ঠিক আছে? গান্ডীব ধরেন যিনি তাকে বলা হয় গান্ডীব ধারী। গান্ডীব আছে যাহার তাকে বলা হয় গান্ডীবী। এখানে দেখুন ক্লিয়ার পাবেন জিনিসটা কই থেকে কই কানেকশন আমরা নিয়ে এলাম। গুরুর মতো মানে গুরুর সমতুল্য বা গুরুর তুল্য। গঙ্গার পুত্র মানে গাঙ্গেয়। গ্রন্থ রচনা করেন যিনি তার মানে এটা হচ্ছে গ্রন্থাগার। গণিত শাস্ত্র জানেন যিনি এটা হচ্ছে গাণিতিক। গদ্য পদ্যময় রচনা এটা হচ্ছে চম্পু। গুরুর দোষ আচ্ছাদন করে যে এটা হচ্ছে কি? ছাত্র। গুরুর দোষ আচ্ছাদন করে যে এটাকে কি বলা হয়? ছাত্র বলা হয়। গমন করিতে পারে যাহা এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে জঙ্গম। গমন করিতে পারে যাহা এটাকে বলা হয় জঙ্গম। গোপন করিবার ইচ্ছা এটা হচ্ছে যুগুক্ষা। মনে রাখবেন, গোপন করিবার ইচ্ছা এটা হচ্ছে যুগুক্ষা। তারপর হচ্ছে গমন করিবার ইচ্ছা এটা হচ্ছে জিগমিষা। গ্রহণ করিবার ইচ্ছা এটা হবে জিঘৃক্ষা। একটু টাফ লাগতে পারে আপনাদের, তো অনুরোধ করব আপনারা স্ক্রিনশট মারুন এবং ক্লাসের পরেও কিন্তু আপনারা 2-3 বার রিভাইজ করুন জিনিসটাকে। গুণ না দেখিয়া কেবল দোষ দেখে যে দূষেক বা দূষৈক দর্শী। দূষক দর্শী। গানের দোহায় পুনরাবৃত্তি। গানের যেটা দোহার রয়েছে দোহারের পুনরাবৃত্তি এটাকে বলা হয় দোহার কি? কি বলা হয় ভাই? দোহার কি। গ্রন্থাদির টিকা এটাকে আমরা বলবো দীপিকা। গোদহন করে যে কন্যা এটাকে বলা হয় দুহিতা। গমন করে না যে এটাকে বলা হয় নগ। গমন করে না যে তাকে কি বলা হয়? নগ বলা হয়। তারপর গ্রন্থাদির অধ্যায় এটাকে বলা হয় কি? স্কন্ধ। গ্রন্থের যে অধ্যায়গুলো রয়েছে এগুলোকে বলা হয় স্কন্ধ। গাঢ়বন্ধ চতুর্দশপদী কবিতা বিশেষ এটাকে বলা হয় সনেট। অর্থাৎ চতুর্দশপদী যখনই একটা কবিতায় যখন 14টা করে পদ থাকে, 14টা করে বর্ণ থাকে, অক্ষর থাকে, এটাকে আমরা বলি সনেট। গভীর রজনী, একদম গভীর রজনী বলতে হচ্ছে নিষেধ বা রাত যেটা বলতে পারি। গ্রন্থ শেষে কবি নাম বা রচনাকালের যেখানে উল্লেখ থাকে ওই জায়গাকে আমরা বলি পুষ্পিকা। যখন আমরা গ্রন্থ একটা রচনা করি তো গ্রন্থের একদম শেষে কিন্তু কবির নাম এবং কবির রচনাকাল লেখা থাকে, ওই যে জায়গাটাকে কি বলা হয়? পুষ্পিকা। গ্রন্থের পুষ্পিকা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপর আরো কিছু আমরা দেখব। ঘুরিতেছে যাহা এটাকে বলা হয় ঘূর্ণমান বা ঘূর্ণায়মান।
ঘুরি রুক যা ভাই। ঘুরানো হইতেছে যাহাকে, এটা হচ্ছে ঘূর্ণমান। ঘৃণার উদ্রেক করে যে, এটাকে বলা হয় ঘৃণাকর। কি বলা হয়? ঘৃণাকর। ঘুষের সন্তান, সেটা হচ্ছে ঘুষজা। ঘুষের স্ত্রী, এটাকে বলা হয় ঘুষ জায়া। ঘ্রাণের যোগ্য, ঘ্রেয় বা ঘ্রাতব্য। ঘ্রাণের যোগ্য, এটা আমরা কি বলতে পারি? ঘ্রেয় বা ঘ্রাতব্য। ঘুমাইতেছে যে, এটাকে বলা হয় ঘুমন্ত। ক্লিয়ার? ঘন বা জমাট হইয়াছে যাহা, এটাকে আমরা বলবো ঘনীভূত। ইজ দ্য রাইট আনসার। ঘৃণার যোগ্য মানে ঘৃণ্য। ঘৃণা করা হইয়াছে এমন, সেটা হচ্ছে ঘৃণিত। আর ঘৃণার সহিত বর্তমান, এটা হচ্ছে সঘৃণ। এখান থেকে প্র্যাকটিস সেটার আপনাদের খুব দরকার আছে, কিন্তু যদি সম্ভব হয় পরবর্তী সময়ে আমরা এই যে পয়েন্টগুলো থেকে আমরা প্র্যাকটিস সেট বানিয়ে আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করব। অলরেডি কিছুটা দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। চিন্তা করা যায় না যাহা, এটা হচ্ছে অচিন্ত বা অচিন্তনীয়। চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী, এটা হচ্ছে অক্ষহীনী। চোখের কোণ, চোখের কোণকে কি বলা হয়? অপাঙ্গ। চকচক করার ভাব, এটা হচ্ছে চাকচক্য। চিবাইয়া খাইতে হয় যাহা, এটা হচ্ছে চর্ব। আর চুষিয়া খাইতে হয় যাহা, এটাকে বলা হয় চুষ্য। চুষা হইয়াছে যাহা, এটা হচ্ছে চূষিত। চীন দেশীয় রেশমি বস্ত্র, এটাকে বলা হয় চীনাংশুক। চীনাংশুক। চোখে দেখা যায় যাহা, এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে চাক্ষুষ। এই দেখুন একটা প্রশ্ন পেলাম, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন আমি সেটা মার্ক করে দিচ্ছি বড় করে। চৈত্র মাসের ফসল চৈতালি, এটা কিন্তু আমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল, আমরা কিন্তু লাস্ট এক্সামে এই প্রশ্নটা দেখতে পেয়েছিলাম। পরীক্ষা প্রশ্ন এসেছিল চৈতালি মানে কি। ঠিক আছে, ক্লিয়ার? তো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে। চিরকাল মনে রাখিবার যোগ্য মানে চিরস্মরণীয়। চৈত্র মাসের ফসল, এটাকে বলা হয় চৈতালি। তারপর চলিতেছে যাহা, এটা হবে চলমান। তারপর আমাদের চলিষ্ণু বা চলন্ত। তারপর হচ্ছে চিরকাল ধরিয়া চলিতেছে যাহা, এটা হচ্ছে কি? চিরন্তন। যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে চিরন্তনী হবে। চিরকাল কাজ করিতেছে, তো করিতেছেই, এটা হচ্ছে চিরক্রিয়। এখানে দেখুন চিরকাল ধরিয়া চলিতেছে, এটা হচ্ছে চিরন্তন। আর চিরকাল কাজ করিতেছে, তো করিতেছে, মানে যে চিরকাল ধরে কাজ করছে সে তো করছেই ভাই। এটাকে এক কথায় যদি বলি তাহলে হবে চিরক্রিয়। চিরকাল জীবিত থাকেন যিনি, এটা হচ্ছে চিরজীবী। ঠিক আছে? তো বেশ কিছু আজকের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমি আজকের এই ক্লাসে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। ঠিক আছে? তো পরবর্তী এই ধরনের আরো ক্লাস আমরা খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব। ক্লাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি আমরা আরো ক্লাস আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।